শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। আমরা আজকে শুরু করব নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে। নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, সেটা হোক পৃথিবী ও সূর্যের মধ্যে আকর্ষণ, পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে আকর্ষণ, এভাবে একটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করছে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে। এই আকর্ষণ সম্পর্কে নিউটন একটি সূত্র আছে, একে নিউটনের মহাকর্ষ সূত্র বলে। সূত্রটা কি আমরা শুনে নিই। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে প্রথম লাইনে কি বলেছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই যে এখানে এই মহাবিশ্বের এখানে একটি বস্তু এরা পরস্পর নিজ দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই আকর্ষণ বলের মানে এখানে এই দুটি বস্তুর মধ্যে ভর আছে নিশ্চয়ই, তাহলে কি হবে, এই বস্তু কণাদ্বয়ের ভর যেটা হবে সেটার কি ভরের গুণফলের দুটোটা বস্তু কণার ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে এই দূরত্বটার কি ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই যে এরা যে অবস্থানে আছে সে অবস্থানে মধ্যে এদের সংযোজক সরলরেখা বরাবর এদের মধ্যকার একটা সরলরেখা টানলে যে সরলরেখাটা হয় সেটা বরাবর ক্রিয়া করে। ধরা যাক M1 M2 ভরের দুটি বস্তু, আমি তোমাদেরকে আগে বলছি এরা পরস্পর ডি দূরত্ব অবস্থিত। এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি ডি। এদের আকর্ষণ বল এফ হলে এদের একটা আকর্ষণ বল কাজ করে নিশ্চয়ই পরস্পরের মধ্যে। আকর্ষণ বল না থাকলে তো এরা পরস্পরকে আকর্ষণ করবে না, ঠিক আছে। আকর্ষণ বল এফ, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি F is proportional to M1 M2 divided by d square। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি কি লিখেছি, F is proportional to M1 M2 divided by d square। আমরা যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠাই ফেলি তাহলে F ইকুয়াল কি পাচ্ছি, F ইকুয়াল G ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার পাচ্ছি, M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। যদি ভর এই দুটি বস্তুর ভর যদি 1 একক ধরা হয় আর মধ্যবর্তী দূরত্বটা যদি ডি ইকুয়াল 1 একক ধরা হয়, তাহলে আমরা M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার জায়গায় যদি 1 লিখে নিই তাহলে কী পাই, F ইকুয়াল G ইন্টু 1 ডিভাইড বাই 1। তাহলে 1 যেহেতু কোনো 1 ডিভাইড বাই 1 ইন্টু 1 হলে সবগুলো 1 হবে, তাহলে সুতরাং F ইকুয়াল G পাবো। F ইকুয়াল আমরা কত পাবো, G পাচ্ছি, F ইকুয়াল G পাচ্ছি, বা জি করে আমরা এফও লিখতে পারি, একই কথা। এখন এই সমীকরণ থেকে এফ ইকুয়াল জি ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা যদি জি ইকুয়াল এফ ডি স্কোয়ার M1 M2 বসিয়ে পাই, তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করব, এখানে জিটা কি আসলে, এখানে জিটা হচ্ছে একটি মহাকর্ষীয়, যেটা একটি সমানুপাতিক ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়, একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। তাহলে এখান থেকে আমরা জি এর একটা সংজ্ঞা পেয়ে যেতে পারি। এখান থেকে একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এর মাত্রা হবে, দেখো এফ এর মাত্রাটা কি, আমরা বলের মাত্রা কি mLT ইনভার্স 2, আর ডি স্কোয়ারের মাত্রা হচ্ছে ইন্টু এল স্কোয়ার, আর M1 M2 দুটোটার ক্যাপিটাল M, তাহলে দুইটা মিলে M স্কোয়ার। এখান থেকে আমরা জি এর মাত্রাটা কী পাচ্ছি, এল কিউব, দুইটা এল মিলে এল কিউব, M ইনভার্স 1, যেহেতু নিচের M দুটা থেকে উপরে M একটা ক্যান্সেল হয়ে গেছে,
তাহলে m ইনভার্স 1 t ইনভার্স 2, এটা হচ্ছে g এর মাত্রা। এখন যেহেতু তোমাদেরকে বলা হয় যে g এর মান, g এরও একটা মান আছে, সে মানটা কত? সে মানটা হচ্ছে g ইকুয়াল টু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে কি g এর একটা মান। এই মানটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি g এর মানটা কত হবে। g এর মানটা হবে, দেখো এদিকে লিখে, g ইজ ইকুয়াল দেখো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে g এর একটা মান। এখন g এর এই মানটা 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বোঝায়? হ্যাঁ, তখন আমরা বলবো যে g এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এগুলো পরস্পরকে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 11 নিউটন বলে আকর্ষণ করে। ঠিক আছে, এইভাবে বলবা। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? জি কে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়? তাহলে আমরা বলতে পারি যে মহাকর্ষীয় ধ্রুবক জি কে সর্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কারণ এর মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের কোনো ধর্মের, এর মান বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম, যেমন প্রবেশ্যতা, প্রবণতা বা দিকদর্শিতা, ঠিক আছে, বা ডিরেকশন ইত্যাদি এর উপর নির্ভর করে না। কোনো মাধ্যমের প্রবেশ্যতা, যেটা প্রবেশ করছে, প্রবণতা বা দিকদর্শিতা ইত্যাদি কোনো কিছুর উপর কি নির্ভর করবে না, কোনো কিছুর উপর কি করবে না, নির্ভর করবে না। তাহলে চৌম্বক বা স্থির তড়িৎ বলের জন্য কুলম্বের সূত্রে জি এর মতো একটি ধ্রুবক পাওয়া যায়, ঠিক আছে, যা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে, কিন্তু মহাকর্ষ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। আবার আমরা বলতে পারি, আবার মহাকর্ষ বল বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, কিন্তু বস্তুদ্বয় কোনো পদার্থের তৈরি তার উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে বস্তুদ্বয়ের প্রকৃতির সাথে জি এর কোনো সম্পর্ক নাই। বেশিরভাগ ক্যালাসের প্রতিসরাঙ্ক, তাপ পরিবাহিতা ইত্যাদি ক্যালাসের অভিমুখের উপর নির্ভর করে, কিন্তু দেখা গেছে যে মহাকর্ষ বল ক্যালাসের দিকদর্শিতার উপর নির্ভর করে না, অর্থাৎ জি এর মান দিকদর্শিতার উপর নির্ভর করে না। তাহলে এই জন্য জি কে সর্বজনীন ধ্রুবক বলা হয়। তোমাদের মনে আরেকটা কোশ্চেন আসে, গত ক্লাসে তোমাদের সাথে ক্যাপলারের সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন ক্যাপলারের সূত্র অর্ধপরাক্য এক নামে তৃতীয় সূত্রে একটা কথা আছে, সেখানে তোমরা অর্ধপরাক্যটা তোমরা নিশ্চয় ভালো করে বুঝো নাই, আমি হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক্যাপলারের সূত্রে বলেছে যে উপবৃত্তাকার পথে ঘুরছে সূর্যকে, হ্যাঁ, সূর্যকে একটি ফোকাসে রেখে, প্রতিটি গ্রহের সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরছে। এই উপবৃত্তাকার পথে দুটি ফোকাস থাকবে, এফ এবং এফ প্রাইম। এখন আমাদের অর্ধপরাক্ষ জানার আগে আমাদের জানতে হবে যে কি অর্ধপরাক্ষ উপবৃত্তের পরাক্ষটা জানতে হবে। উপবৃত্তের পরাক্ষটি হচ্ছে একটা দীর্ঘতম ব্যাস, যেটা দুটি ফোকাসকে নিয়ে এই বৃত্তের দুটি ফোকাসকে নিয়ে, দুটি ফোকাস ও কেন্দ্র নিয়ে দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত। দুটি ফোকাস উপবৃত্তের দুটি ফোকাস নিয়ে দুই প্রান্ত পর্যন্ত বিস্তৃত, মানে উপবৃত্তের ব্যাসটাই হচ্ছে কি পরাক্ষ, আর উপবৃত্তের ব্যাসার্ধটা কি হবে, অর্ধপরাক্ষ। তাহলে আমরা উপবৃত্তের কেন্দ্র থেকে একটি ফোকাস নিয়ে
বিস্তৃত অংশটা কি হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেকটাকে হচ্ছে কি ব্যাসার্ধ, উপবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি অর্ধপরাক্ষ। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। এখন আমরা পড়ব যে অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ, হ্যাঁ, অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলবো? অভিকর্ষ বলবো। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বলবো। তাহলে সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ। তাহলে পৃথিবী এবং একটি বই বা পৃথিবী একটি গাছ মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলবো? অভিকর্ষ বলবো। আবার আসছে এখান থেকে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা কি? অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। হ্যাঁ, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ বলবো। একে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। এর মাত্রা হবে LT ইনভার্স টু, একক হবে MS ইনভার্স স্মল s ইনভার্স টু। তাহলে আমরা এখন পড়ব মহাকর্ষীয় ধ্রুবক ও জি এর মধ্যে সম্পর্ক। ধরা যাক কোনো বস্তুর ভর হচ্ছে ধরা যাক পৃথিবীর ভর হচ্ছে M, স্মল m হচ্ছে ভূপৃষ্ঠে বা নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, আর ডি হচ্ছে বস্তুটি এবং পৃথিবীর মধ্যে মধ্যবর্তী দূরত্বটা। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পাবো? F = G ইন্টু স্মল m ক্যাপিটাল M ইন্টু স্মল m এর ডি স্কয়ার। এটা একটা সমীকরণ ধরলাম। আবার ধরো আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? আমরা কি জানি? অভিকর্ষ বল ইকুয়াল ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বল F আর ভর হচ্ছে স্মল m ইন্টু জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা এখান থেকে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে দেখো এই যে F = এটি পেয়েছে, আবার F = এটি পেয়েছে। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? আমরা mg = এটি লিখতে পারি না, g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই ডি স্কয়ার। সুতরাং এখানে উভয় পক্ষ থেকে স্মল m ক্যান্সেল হয়ে গেছে, তাহলে g = gmm ডিভাইডেড বাই ডি স্কয়ার। সুতরাং আমরা কি পাই? আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর ভর mটা অনুপস্থিত। তাহলে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? জি পৃথিবীর ভর m ধ্রুবক। তাহলে জি এবং পৃথিবীর ভর যদি m ধ্রুবক হয়, তাহলে কিসের উপর নির্ভর করে? মধ্যবর্তী দূরত্ব ডি এর উপর নির্ভর করে। ডি এর উপর নির্ভর করে কি? অভিকর্ষজ ত্বরণ মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। যদি পৃথিবীর কেন্দ্রে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R হলে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি? G = gm ডিভাইডেড বাই r স্কয়ার লিখতে পারি, তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।